হ্যালো বাচ্চারা, বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সুদীপ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন এক্সাইটিং একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে 2023 সালের কোশ্চেনটা অ্যানালাইজ। ঠিক আছে? এবং অ্যানালাইজ নয়, এখান থেকে আমি আরও ডিটেলসে যাব। ঠিক আছে? যদি ওখান থেকেও যদি তোমাদের কোশ্চেন রিলেটেড যদি তোমাদের কোশ্চেন করে, তো এর বাইরেও যে কী কী কোশ্চেন হতে পারে টপিক রিলেটেড, তো সেগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক আজকের ডিসকাশন। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনটা আছে যে এটা ক্যাটাগরি 1, হ্যাঁ, আর পরে তোমাদের সঙ্গে ক্যাটাগরি 2 নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ কী? আচ্ছা, এক্সিটু আর ইনসিটু এটা খুব গুলিয়ে যায়, এটা আমি আজকে সহজ একটা ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, সবসময় মাথায় রাখবে এক্সিটু মানে কথাটার মধ্যে এক্স রয়েছে, এই মানে এক্স আর কি। ঠিক আছে? এটা অন্য কিছু ভেবে নিও না এক্স হিসেবে। তো এই যে এক্স সিটু আর ইনসিটুর আমি ইনটা নিচ্ছি, ওকে? তাহলে এক্সিটু আর ইনসিটু। এবার এক্স মানে কি? এক্সিট। এক্স মানে কি? এক্সিট মানে বেরিয়ে যাওয়া। আর ইন মানে ভিতরে, সবাই জানো। ঠিক আছে? এই যে এক্সিট মানে কি? কোনো একটা জায়গায় ধরো তোমাকে আমি ঘরে এসছো, তুমি দোকানে জিনিস কিনছো, আবার বেরিয়ে গেছো। বেরিয়ে যাওয়া মানে এক্সিট করা। তার মানে কি? কোনো একটা জিনিসকে আমি যখন তার বাইরে, এক্সিট মানে বাইরে, এক্সিট মানে বাইরে, মানে তোমার যেখানে বাসস্থান, তোমাকে সেখান থেকে আমি একটু বাইরে, তোমাকে আমি যদি কোনো কিছু সংরক্ষণ করি। ধরো তোমার বাঁকুড়ায় বাড়ি, আমার যেমন বাঁকুড়ায় বাড়ি, তোমার ধর বাঁকুড়ায় যদি বাড়ি হয়, তো বাঁকুড়া থেকে তোমাকে আমি পড়ার জন্য তোমাকে আমি হয়তো সাপোজ দিল্লিতে পাঠালাম। তার মানে কি? তোমার বাসস্থান বাঁকুড়ায়, তোমাকে আমি পাঠিয়েছি দিল্লিতে। তাহলে তুমি একটা এক্সিটু সংরক্ষণের উদাহরণ হয়ে গেলে। ইনসিটু সংরক্ষণ উদাহরণ কীরকম হবে জানো তো? ধরো তোমার বাঁকুড়ায় বাড়ি, তুমি বাঁকুড়া মেডিকেল কলেজে চান্স পেয়েছো। তার মানে কি? তুমি যেখানের বাসিন্দা সেখানেই চান্স পেয়েছো, সেটা হচ্ছে ইনসিটু। অর্থাৎ কোনো একটা জিনিস, কোনো একটা গাছ, উদ্ভিদ, যাই খুশি, তুমি সেটাকে যদি নিজ স্থানে যদি সেটাকে রেখে সংরক্ষণ করতে পারো, নিজ স্থানে, হ্যাঁ, তাকে সেটা বলা হচ্ছে ইনসিটু। আর বাইরে, সেটা যদি বাইরে হয়ে যায়, যদি হয়তো সেটা আমেরিকা, দিল্লি, হ্যান ত্যান চারদিক থেকে যে নিয়ে এসে তুমি যদি সেটা সংরক্ষণ করো, সেটা হয়ে যাবে এক্সিট। যেহেতু এক্সিট করেছে, সেই জন্য এটাকে নাম হয়ে যাবে এক্সিটু। ঠিক আছে? তাহলে মনে রাখলে এক্সিট মানে এক্সিটু, ইন মানে ভিতরে, ইন মানে ইনসিটু। তাহলে আশা করি আর ভুলবে না। তাহলে এর উদাহরণ এখানে বলেছে কোনটা উদাহরণ, ইনসিটু সংরক্ষণের কোনটা উদাহরণ। দেখো, বীজ ব্যাংক হবে, আশা করি সবাই জানো বীজ ব্যাংক হবে। কারণ বীজ ব্যাংক হচ্ছে কি, বিভিন্ন ধরনের যে ধরো যে বীজ ব্যাংক মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে, অনুবিস্তারণ পদ্ধতিতে অনেক সময় করা হয়, যেগুলো হারিয়ে যাচ্ছে ধরো, হ্যাঁ, সেইগুলোকে কী করা হয়? বীজ ব্যাংকে সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে? ধরো আমি সাপোজ একটা কথা বলছি, ধরো নিম গাছ ধরো হারিয়ে যাচ্ছে, তার নিম গাছের যে বীজটাকে আমি যদি সংরক্ষণ করে রেখে দিই, তাহলে যেখানে রাখবো সেটাকে বলা হয় বীজ ব্যাংক। আচ্ছা, এর রিলেটেড একটা কোশ্চেন আছে, ক্রায়ো সংরক্ষণ, হ্যাঁ, এই রিলেটেড একটা কোশ্চেন আছে কি, ক্রায়ো সংরক্ষণটা কি? ক্রায়ো সংরক্ষণ। তো এই ক্রায়ো সংরক্ষণের যে টেম্পারেচার, ক্রায়ো সংরক্ষণ করতে গেলে যে টেম্পারেচার মেনটেন করতে হয়, ঠিক আছে, সেই টেম্পারেচারটা কত, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। কত টেম্পারেচারের ক্রায়ো সংরক্ষণ আমি করতে পারি? ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, দ্বিবীজপত্রীর সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখতে পাওয়া যায়। দেখো, এই সমান্তরাল শ্রেণীবিন্যাসটা কী জিনিস? ঠিক আছে, আমি একটা ছবি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি এই সমান্তরাল শ্রেণীবিন্যাসটা কী জিনিস। আচ্ছা, এই যে একটা গাছের পাতা, ঠিক আছে, এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছ, এই যে গাছের পাতাটা দেখো জালক আকার, মানে কি? জালকের মতন রয়েছে। ঠিক আছে? এদিক থেকে বেরিয়ে গেছে, এদিক থেকে বেরিয়ে গেছে, এদিক থেকে বেরিয়ে গেছে, মানে একাধিক, এখান থেকে বেরিয়েছে, আবার এখান থেকে বেরিয়েছে, এরকম। মানে জালক যেরকম হয়, মাকড়সার জাল যেমন হয় দেখতে হয়, ঠিক ওরকম টাইপের দেখতে। দেখো, সেই জন্য এটার নাম হয়েছে জালক আকার শ্রেণীবিন্যাস। এটাকে বলা হয় সমান্তরাল। দেখো, সমান্তরালভাবে আছে, এটার ঠিক উপরে এটা আছে, তার ঠিক উপরে এটা আছে, এটার ঠিক উপরে। তো এরকম দেখতে যেগুলোকে বলা হয়, সেগুলোকে বলা হয় কি? সমান্তরাল শ্রেণীবিন্যাস। ওকে? আচ্ছা, এই জালকাকার শ্রেণীবিন্যাস আর সমান্তরাল শ্রেণীবিন্যাস নিয়ে তোমাদের যদি এখন তো এই কী কী উদাহরণ হতে পারে, তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? জালকাকার শ্রেণীবিন্যাসের একটা উদাহরণ দাও, আর সমান্তরাল শ্রেণীবিন্যাসে। এখানে বলেছে দ্বিবীজপত্রী, কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শ্রেণীবিন্যাস যুক্ত। আচ্ছা, দ্বিবীজপত্রী, একবীজপত্রী সবাই জানো। তো একটা দ্বিবীজপত্রী উদাহরণ দিবে, একটা একবীজপত্রী উদাহরণ দিবে। তো এটা কি হবে স্যার? এটা হবে ক্যালোফাইলাম,
ইনোফাইলাম, ঠিক আছে। এটা এখানকার নয়, যা এটা অন্য জায়গার, আফ্রিকার একটা গাছ। তো এটার আর একটা নাম আছে, কি বলতো, দেখি কার মনে আছে, একটা খুব হাসির নাম আছে, পুন্নাঙ্গা, ঠিক আছে, পুন্নাঙ্গা, ঠিক আছে। এটা একটা ওই জন্য ওদিককার গাছ, আফ্রিকার দেশের গাছ বলে এরকম একটা বাংলায় নাম হয়, ঠিক আছে। আর এটা ক্যালোফাইলামই বলে সাধারণত, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্নজনিত্রীর সংকরণ ঘটলে তাকে কি বলা হয়? এটা সবাই জানো যে টেস্ট ক্রস বলা হয়। কেন বলা হয় আমি তোমাদেরকে বলছি। হেটেরোজাইগাস, হেটেরো মানে কি, হেটেরো মানে ডিফারেন্ট, হেটেরো মানে ডিফারেন্ট, আলাদা, ঠিক আছে। অর্থাৎ ধরো এটা 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 একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আর এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে। এটা ধরো মেল, এটা ধরো ফিমেল, ঠিক আছে। তাহলে দুটো কি এক না আলাদা? আলাদা হলো। তো এরকম কিছু ক্রোমোজোমকে বলা হয় কিন্তু হেটেরোজাইগাস ক্রোমোজোম, ঠিক আছে। আর একটা হয় হোমোজাইগাস, যেটা পরেই আছে হোমোজাইগাস ক্রোমোজোম। তো হোমোজাইগাস মানে কি দুটোই একই হবে, ঠিক আছে, অর্থাৎ দুটোই ছেলে হবে কিংবা দুটোই মেয়ে হবে, যে কোনো একটা, ঠিক আছে, সেটা বলে হোমোজাইগাস। এই হেটেরোজাইগাস হোমোজাইগাস জনিত্রীর সংকরণ করলে আমরা টেস্ট ক্রসের ক্ষেত্রে দেখব, টেস্ট ক্রস যখন আমরা ক্যালকুলেশন করব দেখব টেস্ট ক্রসের ক্ষেত্রে তিনটে জিনিস হয়। কি কি? প্রথমে হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, আমরা দেখব একটা দীর্ঘ লম্বা মটর গাছ, তার সঙ্গে একটা বেটে মটর গাছের সংকরায়ন হবে। F1 একটা প্রজন্মে একটা হবে, কি হবে লিখবে তোমরা, এবং তাকে কি বলা হয়, একটা সূত্র আছে, এখান থেকে একটা সূত্র বেড়েছে, সূত্রটার নাম কি। আর F2 প্রজন্মে আমরা দেখব যে যে হেটেরোজাইগাস অপত্য সৃষ্টি হয়, হেটেরোজাইগাস মানে একটা গাছ যার মধ্যে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটোই রয়েছে, ঠিক আছে। ওই জন্য এই গাছটাকে বলা হয় হেটেরোজাইগাস, মানে ছেলে এবং মেয়ে দুটোই রয়েছে, মানে প্রকট বৈশিষ্ট্য যেমন রয়েছে এই গাছ, এটার মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও তেমনি রয়েছে। তো এই হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে যদি আমি এই হোমোজাইগাস প্রচ্ছন্ন, যদি এটার আমি ক্রস ঘটাই, আমি ওই জন্য ক্লাসে সবসময় বলে দেখবে যে বাচ্চাদেরকে সবসময় টেস্ট দিতে হয়। প্রচ্ছন্ন মানে কি, বাচ্চা আমরা যখন ছোটো ছিলাম তখন দেখবো সবসময় টেস্টের পর টেস্ট, কোনো কিছু হোক না হোক টেস্ট দিতেই হবে, মাস্ট। তাই জন্য এদেরকে বলা হয় টেস্ট ক্রস। বাচ্চা হলেই সে টেস্ট ক্রস হবে। এখানে দেখো বলেই দিয়েছে, কি বলেছে, যে হোমোজাইগাস, উল্লেখ করে দিয়েছে হোমোজাইগাস, ঠিক আছে। হোমোজাইগাস যদি বলতো প্রকট, ঠিক আছে, তখন হচ্ছে কি, তাহলে ব্যাক ক্রস হতো, ঠিক আছে। যেহেতু প্রচ্ছন্ন বলে দিচ্ছে সেই জন্য এটা কিন্তু টেস্ট ক্রস উল্লেখ করে দিয়েছে, সেহেতু কিন্তু এটা টেস্ট ক্রস হবে। আচ্ছা, একটা কোশ্চেন বলছি, পড়ো তো, এই ক্রসটাকে কি ক্রস বলা হয়? যদি তোমাদের কোশ্চেন আসে এরকম, এই যে ক্রসটাকে কি ক্রস বলা হয়, ব্যাক ক্রস না টেস্ট ক্রস না উভয় না কোনোটি নয়, এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা কিন্তু পড়ার সম্ভাবনা বেশি এবছর, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। চলো নেক্সট কোশ্চেন, কোনটি গ্লুকোজ অণু? সহজ কোশ্চেন, এইটা তো আর কিছু বলার নেই, ফিজিক্স H12 বসিস গ্লুকোজ অণু। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস গঠন করে? আচ্ছা, ক্রোমোজোম আমি যদি আঁকি, ক্রোমোজোমের এরকম এখানে একটা গঠন সৃষ্টি হয়, এটার কি নাম? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সবাই জানো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ, আর এটা হচ্ছে কি গৌণ খাঁজ বা সেকেন্ডারি। এই যে গৌণ খাঁজ, এর পরে যেহেতু এই খাঁজটা সৃষ্টি হয়, নিউক্লিওলাস গঠন করে, অর্থাৎ নিউক্লিওলাস শুধু নয়, এটা কি গঠন করে, নর গঠন করে, যার ফুল ফর্মটা কি, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। তাই জন্য এইখানে এইটা গৌণ খাঁজ অ্যান্সার হবে। গৌণ খাঁজের পরেই যেহেতু রয়েছে নর গঠন করে, সেই জন্য এটা নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন যেটা, সেটা কাছে এটা কোন জায়গায় থাকে আমাকে একটু বলবে তো। নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন বা নর, এই যে নর, এই নর এটা কোন জায়গাটা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে এবিও ব্লাড গ্রুপের আবিষ্কর্তা, তো কার্ল আইনস্টাইন, না সবাই জানে, ঠিক আছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, পাখির ডানা আর পতঙ্গের ডানা, এটা কি ধরনের উদাহরণ? আচ্ছা, এইটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, আমি দেখছি গুলি যায় স্যার, একটু ডিটেলসে বলুন। আচ্ছা, আমি তোমাদেরকে এটা একটা সুন্দর একটা জিনিস বলে দিচ্ছি, দেখো, সমস্থ, এটার মানে কি? এই যে আমি সংস্থা, এই সমস্ত বা সংস্থা, এটা সংস্থা মানে কি, কোনো একটা ক্লাব, আমরা বলি না ক্লাব বা সংস্থা, সেই সংস্থায় কি হয়, কোনো একটা গঠন তৈরি হয়, গঠনটাকে সংস্থা বলি, আমরা ক্লাব বলি, মানে গঠন। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি বলতে চাইছি গঠন,
সমস্ত মিনস গঠন, অর্থাৎ গঠন মানে সম মানে সমান, মানে গঠন সমান, মানে গঠনগত দিক থেকে সমান। মানে কি, যার ধরো রেডিয়াস, আলনাম, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জেস, আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা সব ক্ষেত্রেই সমান। এবারে দেখো, যদি তোমাদেরকে এরকম কোশ্চেন দেয় পতঙ্গের ডানা আর পাখির ডানা, এরকম ধরো কোশ্চেন দিল পতঙ্গের ডানা এবং পাখির ডানা, এক্ষেত্রে তুমি কি করবে? দেখো, পতঙ্গের ডানা আর পাখির ডানা দুটোই কিন্তু উঠতে পারে, মানে কার্যগত দিক থেকে দেখো সেম। এবারে এখানে যদি অ্যাড করে দিত তোমাদের যে মানুষের হাত, এখানে অ্যাড করে দিল মানুষের হাত, তখন তুমি কি বলবে? তখন কিন্তু আর কিন্তু সমবৃত্তীয় হবে না। তখন কি হবে স্যার? তখন কি হবে? এটা যদি না থাকতো, মানুষের হাতটা যদি না থাকতো, তখন কিন্তু সমবৃত্তীয় হতো, এটা আমরা জানি। তখন কিন্তু সমবৃত্তীয় হতো, এটা আমরা অবশ্যই জানি। কিন্তু এখন যেহেতু তোমাদের মানুষের হাতটা নেই, তাহলে সমবৃত্তীয় কেন? কারণ দেখো, পাখির ডানা আর পতঙ্গের ডানা এটা দুটোই কিন্তু উঠতে সাহায্য করে, মানে কার্যগত দিক থেকে কিন্তু সেম, কার্যগত সেম। একটা মনে রাখবে, অপরটা ইজিলি হবে। কার্যগত সমান হলে কি হবে? গঠনগতভাবে আলাদা হবে অবশ্যই, তাহলে সেটা কি? সমবৃত্তীয় অঙ্গ। আর যেটা গঠনগতভাবে সমান সেটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। আমি এইমাত্র বললাম, সেটা কখন হবে? যদি এখানে মানুষের হাতটা অ্যাড করে দেয়। এখন মানুষের হাতের মধ্যে রেডিয়াস আলনা বা মানুষের হাত না দিয়েও যদি ঘোড়ার অগ্রপদ যদি দিয়ে দেয় তাও হবে, ঘোড়ার অগ্রপদ, তাও কিন্তু সমবৃত্তীয় হবে। কেন হবে? সমসমস্ত হবে। কেন হবে বুঝতে পারছো? গঠনগত দিক থেকে একই, বাট সমবৃত্তীয়টা হবে না সমবৃত্তীয় এখানে হবে না এই কারণে, কারণ গঠনগত দিক থেকে কিন্তু এরা সমান নয়। মানুষের হাত, পতঙ্গের হাত, পাখির ডানা, এটা কি গঠনগত দিক থেকে একই না? সবার কিন্তু আলাদা আলাদা। বাদুড়ের ডানা দেখবে এক আলাদা, পাখির ডানা আলাদা, কার্যগত দিক থেকে সেম। ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু মানুষের ডানা বা মানুষের হাত যদি বা ঘোড়ার অগ্রপথ যদি দিয়ে দিত, তখন কিন্তু সমস্ত হতো। যদি না দিয়ে থাকে, যদি এই দুটো জিনিস শুধু দিয়ে রাখে, তাহলে কিন্তু সমবৃত্তীয় হবে। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলে দিচ্ছি, পতঙ্গের ডানা আর পাখির ডানা এরা দুটোরই কার্যগত দিক থেকে উঠতে সাহায্য করে, মানে কার্যগতভাবে সেম। তাহলে কার্যগতভাবে সেম হলে সমবৃত্তীয়। এখানে যদি মানুষের হাত অ্যাড করতো বা ঘোড়ার অগ্রপথ, তাহলে কি গঠনগত দিক থেকে সেম, তার মানে সমস্ত হতো। ওকে, ইজি। চলো নেক্সট, ফাইলেরিয়ার জীবাণুর নাম কি? ফাইলেরিয়া উচেইরিয়া ব্যাংকপটি সবাই জানে, এটা ফাইলেরিয়ার একটা জীবাণু, ঠিক আছে, তার নাম। নেক্সট কোশ্চেন কি? গুয়ানিনের পরিপূরক, ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক। দেখো, আমরা জানি যে পিউরিনের মধ্যে কি থাকে? অ্যাডিনিন থাকে আর গুয়ানিন থাকে। আর পিরিমিডিনের মধ্যে কি থাকে? সাইটোসিন থাকে আর থাইমিন থাকে। কিন্তু যখন আমরা নিউক্লিয়ার বিভাজন করব, তখন আমরা করি ATG≡C। তাহলে গুয়ানিনের বলেছে পরিপূরক, গুয়ানিনের পরিপূরক কি আছে? সাইটোসিন আছে, তাহলে সাইটোসিন হবে। ঠিক আছে, খুব ইজি। ঠিক আছে, এখান থেকে একটা অঙ্ক দিচ্ছি, করো তো। বলো যে ধরো যদি ডিএনএর মধ্যে অ্যাডিনিন 20% থাকে, তাহলে থাইমিন কত পার্সেন্ট থাকবে? এটা গেল একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, পিরিমিডিন কত পার্সেন্ট থাকবে? এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানাবে এই দুটো কোশ্চেনের অ্যান্সার। ডিএনএর মধ্যে যদি অ্যাডিনিন 20% থাকে, তাহলে থাইমিন কত পার্সেন্ট থাকবে এবং পিরিমিডিন কত পার্সেন্ট থাকবে? ঠিক আছে, এটা আমাকে কমেন্টে জানাবে। আসতে পারে এরকম কোশ্চেন এবছর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পৃথক হয়? আচ্ছা, মিওসিসের যে দশাগুলো রয়েছে না আমাদের, ঠিক আছে, এই সমস্ত ক্রোমোজোমগুলো মানে দেখবে মিওসিসের যে ক্রোমোজোমগুলো থাকে একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে থাকে, একে বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে, একে বলা হয় ক্রসিং ওভার। এই যে এইভাবে থাকে, ঠিক আছে, একে বলা হয় এই যে ক্রসিং ওভার, এই যে ওভারল্যাপ করে আছে, একে বলা হয় কি? ক্রসিং ওভার। সবাই জানো। এই যে জোটটা বেঁধে আছে, জোটটা তো ছাড়বে না, আলাদা হতে পারবে না। তো এই জোটটা কখন ছাড়ে? কোশ্চেনটা বলেছে জোটটা কখন ছাড়ে। প্রোফেজ আর
প্রোফেজ 1 আর প্রোফেজ 2তে কিন্তু এই জোটটা ছাড়ে না, কারণ প্রোফেজ 1-এ তৈরি হয়, দেন প্রোফেজ 2তে গিয়ে এই ক্রসিং ওভারটা ঘটে, ঠিক আছে। দেন অ্যানাফেজ 1-এ গিয়ে এই জোটটা আস্তে আস্তে ছাড়ে, ঠিক আছে, কালারিং জোটটা আস্তে আস্তে ছাড়ে, দেন ওটা কিন্তু ট্রান্সফার হয়। এই জোটটা আস্তে আস্তে কী করে এইভাবে মানে যে যার জোট নিয়ে নেয়, যে যার কালার নিয়ে নেয়, কালার নিয়ে নেওয়ার পরে গিয়ে ওর ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। সেটা কখন হয় স্যার? অ্যানাফেজ 1-এ। তারপরে অ্যানাফেজ 2-তে গিয়ে সেটা ডিভাইড হয়ে যায়। তো ফার্স্ট পৃথকীকরণটা কিন্তু অ্যানাফেজ 1-এ হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ট্রপিক হরমোনের উদাহরণ দাও। খুব সহজ একটা কোশ্চেন, ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন স্যার কি? টপিক হরমোনটা হচ্ছে, ধর তুমি কাজ করছো না, বসে আছো, তোমাকে আমি বললাম তোমাকে কিন্তু এই কাজটা করে দিলে তোমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াবো। তার মানে তুমি কী বলো, হ্যাঁ স্যার বিরিয়ানি খাওয়াবো বলছে, বাহ চলো তাহলে কাজটা করি। তার মানে কি, তোমাকে আমি উদ্দীপিত করলাম। তাহলে কোনো একটা হরমোন ধরো, যেমন ধরো টিএসএইচ, ঠিক আছে, এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সবাই জানো। এটা কোথা থেকে খরিত হয়? অগ্র পিটুইটারি থেকে, সেটা সবাই জানো, অগ্র পিটুইটারি থেকে, ঠিক আছে। কিন্তু একটা মজাদার বিষয় হচ্ছে, এটা ওখান থেকে খরিত হয় ঠিকই, বাট ক্ষরণটা কোথা থেকে হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু ক্ষরণটা হয়। সেই জন্য এই যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণটা হয় বলে এইটার যে ক্ষরণটাকে উদ্দীপিত করে, পিটুইটারি থেকে খরিত হয় ঠিক আছে, বাট উদ্দীপিত করে কি এই থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। ওই জন্য একে বলা হয় কি? ট্রপিক হরমোন। আশা করি বুঝতে পারি ট্রপিক হরমোন কি। তো এসিটিএইচ হলো, এসিটিএইচও একই, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়। মানে অ্যাড্রিনাল গ্রন্থির যে অ্যাড্রিনাল গ্রন্থি খরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থির কোন জায়গাটাতে খরিত হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। অ্যাড্রিনাল গ্রন্থির কোন জায়গাটাতে খরিত হয়, ঠিক আছে। যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার জন্য, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থির কোন জায়গাতে খরিত হয়। আচ্ছা, নেক্সট সিস্টেমানাচরিক গ্রন্থের রচয়িতাকে সবাই জানে, বলো কি হবে? সিস্টেমানাচরিক গ্রন্থের রচয়িতা কি? ক্যারোলাস লিনিয়াস। নেক্সট, হাইড্রোফিলি প্রদর্শিত হয় হাইডিলাইজ পি। হাইড্রোফিলিটা কি স্যার? হাইড্রোফিলিটা হচ্ছে যখন দেখবে আমাদের গাছের মানে যেগুলো জলের নিচে থাকে তাদের তো পরাগায়ন হয়, মানে পরাগ সংযোগ ঘটে। তো তাদের যখন পরাগ সংযোগ ঘটে যে পদ্ধতিতে, হাইড্রোফিলি পদ্ধতিতে, ঠিক আছে, অর্থাৎ ওদের যে পরাগ রেণুগুলো কী করে জলের উপর ভেসে থাকে, যার কারণে কি হয়, জলের উপর ভেসে থাকে, পরবর্তীকালে সেটা ইতর পরাগযোগের মাধ্যমে ওটা পরাগায়ন হয়। আচ্ছা, এই যে জলের উপর ভেসে থাকে, তো এদের তো ওই পরাগ রেণুটা তো মানে নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? কি আবরণ দিয়ে ওটা ঢাকা থাকে, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। যে কারণে কিন্তু কি হয়, এই যে মানে তোমার হাইড্রার যে পরাগ রেণুগুলো ইজিলি নষ্ট হতে পারে না, কি আবরণ দিয়ে ঢাকা থাকে বলে, ঠিক আছে, এটা একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, ভিটামিনের উদাহরণ কি? এটা তো সবাই জানে, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, তারপরে কি? স্টেরয়েড হরমোন নয়, এটা কি? স্টেরয়েড হরমোন নয় হচ্ছে ইনসুলিন। আচ্ছা, এখানে দেখো স্টেরয়েড হরমোন, এই যে এটা কি, স্টেরয়েডটা কি স্যার? স্টেরয়েডটা হচ্ছে একটা প্রদাহ হ্রাস করে, মানে কোনো একটা ব্যথা বা হলে সেটা কিন্তু হ্রাস করে, ঠিক আছে, প্রদাহকে হ্রাস করে মেনলি, ঠিক আছে। আর শুধু তাই নয়, বডি বিল্ডার যারা বা যারা অ্যাথলেটিক, যারা ওই ছোটা দৌড়া করে, তাদেরকে কী ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় জানো কি তোমরা? যারা বডি বিল্ডার বা যারা অ্যাথলেটিক তাদের ক্ষেত্রে কী ধরনের স্টেরয়েড ওরা ব্যবহার করে? ওরা ব্যবহার করে কর্টিকোস্টেরয়েড হরমোন। কর্টিকোস্টেরয়েড কিন্তু ওরা ব্যবহার করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, হয়তো কোশ্চেন দিয়ে দিতে পারে যে বডি বিল্ডার অ্যাথলেটিকরা কী ধরনের স্টেরয়েড ব্যবহার করে, কর্টিকোস্টেরয়েড। ওকে, এটা মাথায় রাখবে। এই যে স্টেরয়েড কিন্তু বেশি নেওয়া ঠিক নয়, ঠিক আছে। আর অনেক সময় যাদের পিসিওডির প্রবলেম থাকে, ঠিক আছে, যাদের পিসিওডির প্রবলেম থাকে তারা অনেক সময় স্টেরয়েড নিয়ে থাকে, বডি বিল্ডার ছাড়াও, ঠিক আছে। এই পিসিওডির ফুল ফর্ম কি আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, দেখি কে পারে। খুব সহজ নাম, আমার স্টুডেন্টরা অবশ্য জানে পিসিওডির ফুল ফর্ম কি। চলো নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের দেহভঙ্গির সঙ্গে জড়িত। আচ্ছা, দেহভঙ্গিটা কি জানো তো? এই যে আমরা কথা বলার সময় একটা ভঙ্গিমা করি না, হ্যাঁ, সেটার সঙ্গে জড়িত কে? সেরিবেলাম, লঘু মস্তিষ্ক, ঠিক আছে।
সবাই জানো। আচ্ছা, সেরিবেলামের পরে থাকে হচ্ছে পন্স, যেটা পন্স আমাদের কি করে একটু বলবে তো? ওখান থেকে বায়োলজিক্যাল ক্লক আমি সেদিন ধরেছিলাম, এবার বলবে পন্সের কাজ কী। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টোমার সমন্বয়ে গঠিত ওকে নিউক্লিওজোম। আচ্ছা, নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত আমাকে একটু বলবে তো? নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? নিউক্লিওটাইড আছে আর নিউক্লিওসাইড আছে একটা, ঠিক আছে? নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডটা কী কী নিয়ে গঠিত এবং নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত, এই দুটো জিনিস আমাকে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখি কারা কারা পারো। আচ্ছা, কোষ পর্দা সবচেয়ে বেশি লিপিড, ও এটা তো জানেন সবাই, ফসফোলিপিড থাকে, ফসফরাস প্লাস লিপিড দুটো ভেঙে হয়েছে ফসফোলিপিড, ঠিক আছে? ফসফরাস প্লাস লিপিড দুটো অ্যাড হয়ে হয়েছে ফসফোলিপিড, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? আচ্ছা, নিউক্লিয়াস থেকে যে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়, এটা স্থানান্তর করতে গেলে একজন বাহকের দরকার হয়, সেই বাহকটাকে আরএনএ, এমআরএনএ এটা কিন্তু করে। এমআরএনএর ফুল ফর্ম কি? মেসেঞ্জার আরএনএ, সবাই জানো আশা করি, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? এই এমআরএনএ গিয়ে সেটা করে, ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ। এবার তোমাদের কাছে যে কোশ্চেনটা থাকবে, এই এমআরএনএ কোন কোষে দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, বা কোনোটিই নয়, বা উভয়ই, ঠিক আছে? এই এমআরএনএ কাদের দেখতে পাওয়া যায়, কোন কোষে? এটা তোমাদের কাছে আমার কোশ্চেন রইল। লাস্ট কোশ্চেন আজকে আলোচনা করছি, নেক্সট পার্টে আবার নেক্সট আলোচনা করব, হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ কি? কাটা স্থান, রক্তপাত যেখানে হয় সেখানে কিন্তু সেটাকে বন্ধ করার মেন কাজ হচ্ছে প্লেটলেট বা অণুচক্রিকা। এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, বলতো যে কোন রোগের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট বা অণুচক্রিকার যে পরিমাণ কমে যায়, ঠিক আছে? অণুচক্রিকার পরিমাণ কমে যায় কোন রোগের ক্ষেত্রে, কোন রোগে, ঠিক আছে? এটা একটু কমেন্ট করে জানাবে, কোন রোগে বা কী ধরনের রোগ হলে অণুচক্রিকা প্লেটলেটের কাউন্ট কমে যায়, ঠিক আছে? এটা আমার কমেন্ট করে জানাবে। সবাই জানো এটা খুব একটা কমন রোগ, যে রোগে কিন্তু এই প্লেটলেট কাউন্ট কমে যায়, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবে। এতক্ষণ যদি দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও ডিটেলসে যদি কিছু বুঝতে না পারো, ঠিক আছে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কে গিয়ে তোমরা আমার চ্যানেলে তোমরা অ্যাড হতে পারো, যেখানে আমি এই পিডিএফগুলো দিয়ে থাকি, ঠিক আছে? তোমাদের যদি দরকার হয় আমার চ্যানেলে অ্যাড হয়ে সেখানে তুমি এই পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি কিছু বুঝতে অসুবিধা হয়। আর এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব কিন্তু আমার একটা মোটিভেশন জোগাবে আমাকে আরও কোনো ভিডিও, এরকম সুন্দর সুন্দর একটা ভিডিও আনার জন্য, ঠিক আছে? তো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।